সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তো আজকের এই পর্বটি তোমাদের 1.1-এর যে 2 নম্বর প্রশ্ন, ওই 2 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব। আমরা গত পর্বে দেখে আসছিলাম মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। আমরা এই পর্বে দেখব ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। তো আমরা এই পর্বে জানব ভাগের সাহায্যে মূলত কি করা, বর্গমূল নির্ণয় করা। তো দেখো, ভাগের সাহায্যে বর্গমূল একটু এই নিয়মটা হচ্ছে, তোমরা যদি একবার ভালো মতো বুঝে যাও তাহলে এই নিয়মটা আসলে কঠিন তোমাদের কাছে তেমন একটা মনে হবে না। তো দেখো, একটু ধৈর্য সহকারে তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখবে। দেখো, ক নাম্বার আমাদের দেওয়া আছে 225 কি করতে হবে, বর্গমূল নির্ণয় করতে হবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। দেখো, আমরা গত পর্বে দেখে আসছিলাম মৌলিক গুণনীয়কের সাহায্যে। তাহলে ভাগ প্রক্রিয়াটা কিভাবে করবো দেখো, আমাদের প্রথমত ক নাম্বার সলিউশনটা আমরা যদি দেখি 225। তাহলে দেখো, আমাদের যে সংখ্যাটি দেওয়া আছে এই সংখ্যাটিকে আমাদের প্রথম 1 নাম্বার যে কাজটি হবে সেই কাজটা হচ্ছে এদেরকে জোড়ায় জোড়ায় ভাগ করা। অর্থাৎ এই দেখো, জোড়ায় জোড়ায় ভাগ করার জন্য আমরা হচ্ছে ডান থেকে বামের দিকে যাব। এই দেখো, এই এক জোড়া, এই এক জোড়া। এখন কথা হচ্ছে এই এক জোড়া হয় নাই, তুমি চাইলে শূন্য দিয়ে জোড়া মিলাতে পারো, আর না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু জোড়ায় জোড়ায় মিলাতে হবে। তাহলে শেষের দিক থেকে আমরা জোড়া জোড়া মিলাবো। তো জোড়া জোড়া মিলে থেকে যদি কোনো একটা সংখ্যা সিঙ্গেল হয়, এটা তুমি শেষের দিকে অর্থাৎ ডান একদম বামের সংখ্যাটা তুমি সিঙ্গেল রেখে দিতে পারো, না হয় শূন্য একটা দিয়ে জোড়া মিলাবো। তাহলে প্রথম কাজ কি, আমাদের প্রথম 1 নাম্বার কাজ হচ্ছে আমরা কি করলাম, জোড়ায় জোড়ায় সংখ্যাটা মিলালাম। দ্বিতীয় যে কাজটি আমরা হচ্ছে, এটা যেহেতু ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতেছি আমরা, তো আমরা এই ভাগের চিহ্নটা দিব, তবে এই পাশে না, এই পাশ থেকে আমরা ভাগের চিহ্নটা দিব। দেখো, এরপর আমাদের এখানে একটু স্পেস রাখি, তোমরা এই ভাগের মতো এই চিহ্নটা দিলাম। তারপর আমাদের শুরুর দিক থেকে যে এক জোড়া পেলাম আমরা 0-2, এই জোড়াটা নিয়ে আমাদের প্রথমত কাজ করতে হবে। তাহলে দেখো, যে সংখ্যাটা আমরা পাবো 0-2, আমরা চিন্তা করব ওই সংখ্যার পূর্ববর্তী বা ওই সংখ্যা যদি সরাসরি মিলে যায় তাও ভালো, ওই সংখ্যা বা ওই সংখ্যার পূর্ববর্তী কোন সংখ্যাটি বর্গ সংখ্যা আছে। যেমন আমরা এখানে পাচ্ছি 0-2 মানে আসলে 2, তাহলে 2 কি একটা বর্গ সংখ্যা? কথা হচ্ছে না। তাহলে 2 এর পূর্ববর্তী কোন সংখ্যাটি বর্গ সংখ্যা আছে? যেমন আমরা জানি যে 1 এর বর্গ হচ্ছে কত, 1। তাহলে 2 এর পূর্ববর্তী 1 ছাড়া আর কোনো পূর্ণ সংখ্যা নাই যে যেটা বর্গ হবে। তাহলে 2 এর পূর্ববর্তী বর্গ সংখ্যা কত, 1। এই 1 কে দিয়ে আমরা এখানে কি করব, ভাগ দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা প্রত্যেকটা অঙ্ক যদি আসলে ধৈর্য সহকারে দেখো, তাহলে এখানেই মূলত বেসিকগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে আর কি। একটা ভিডিওতে তোমরা এগুলো, অর্থাৎ ক নাম্বার প্রশ্ন বা ক নাম্বার এগুলো হবে না, অর্থাৎ প্রত্যেকটা সলিউশন যদি তোমরা দেখো তাহলে তোমাদের মনে যে প্রশ্ন এগুলো আস্তে আস্তে আসলে কি হবে, রিমুভ হবে। তাহলে দেখো, প্রথমে আমরা এই এক জোড়ার মধ্যে যদি ভাগ দিতে যাই, তাহলে এই যে 0-2 সংখ্যাটি আছে, 0-2 এই সংখ্যা অথবা এই সংখ্যার পূর্ববর্তী সংখ্যা দিয়ে আমাদের কি করতে হবে, ভাগ দিতে হবে। তাহলে আমরা এই সংখ্যার, যেহেতু এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা না, এই সংখ্যার পূর্ববর্তী সংখ্যা হচ্ছে আমাদের 1, তাহলে 1 দিয়ে আমরা ভাগ দিব, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা যদি এই জায়গায় 1 লিখি, তাহলে দেখো 1 কে বর্গ করলে কত হয়, 1। তাহলে দেখো, এবার প্রথম জোড়াটার মধ্যে আমরা 1 দিয়ে ভাগ দিলাম, যেহেতু অন্য কোনো সংখ্যা আসলে এখানে বসানো সম্ভব না। অর্থাৎ মনে মনে যদি আমি এখানে 2 বসাতাম, দেখো এই পাশে যদি আমরা 2 বসাতাম, তাহলে 2 কে বর্গ করলে কত হয়, 2 এর বর্গ কিন্তু আমাদের এখানে বসাতে হবে। 2 এর বর্গ 4 হয়ে যেত, তাহলে এটা বসানো সম্ভব না। আবার 3 এর বর্গ নয়, ওটাও বসানো সম্ভব না, অর্থাৎ এগুলো তো সম্ভবই না। তাহলে 1 বসালে 1 এর বর্গ কত, 1 এর বর্গ হচ্ছে 1, যেটা 2 এর চেয়ে ছোট, বা হ্যাঁ, তো 2 এর চেয়ে ছোট হলে আমরা ওটা নিতে পারতেছি। তাহলে 1 নিলাম প্রথমত আমরা, এবার 2 থেকে 1 বাদ দিলে আমাদের মান থাকবে কত, আর 1। এবার দেখো, একটু ইংলিশ হয়ে যাচ্ছে, 1। তাহলে এবার পরবর্তী কাজটা হবে যে আমাদের প্রথম 1 জোড়ার কাজ শেষ, দেন দ্বিতীয় জোড়াটা আমাদের নামাতে হবে। তাহলে দ্বিতীয় জোড়া কত দিয়ে আছে আমাদের, 25, এই দ্বিতীয় জোড়াটা আমরা নামালাম 25। এরপর আমাদের যে কাজটা হবে, এই 125কে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। এখন কোন সংখ্যা দিয়ে আমরা আসলে ভাগ করব, খেয়াল করো, আমরা এখানে যে ভাগ সংখ্যাটা পেয়েছিলাম, ভাগফলটা পেয়েছিলাম 1 প্রথমবার দিয়ে, সেই 1 সংখ্যার আমরা দ্বিগুণ এই পাশে নিয়ে আসবো, দ্বিগুণ এই পাশে নিয়ে আসবো। তাহলে 1 এর দ্বিগুণ কত, 1 এর দ্বিগুণ হচ্ছে 2, ঠিক আছে। একটু সামান্য জায়গায় একটু স্পেস রাখবো আমরা। তাহলে 2 সংখ্যাটা আনার পর আমরা কি করব, এই 2 এর পাশে আমরা হচ্ছে এবার ইচ্ছা মতো 1, 2 এভাবে সংখ্যা বসিয়ে বসিয়ে দেখবো। যেমন করে আমরা 2 এর পাশে হচ্ছে 1 বসালাম, যে সংখ্যাটি বসাবো আমরা সেই সংখ্যা দ্বারা আবার গুণ করব। তাহলে 2 এর পাশে এই যে 2 নিলাম, 2টা হচ্ছে আমাদের যে ভাগফল তার ডাবল নিলাম, ডাবল নেওয়ার পর যে 2 তার ডানে আমরা হচ্ছে 1 বসালাম শুরুতে, 1 বসানোর পর 1 দ্বারা গুণ করলে মানটা আছে 21।
তাহলে 1 বসানোর পর যে মানটা 21 আসে, সে 21 দিয়ে আমাদের এখানে ভাগ যাবে, যে 125 সংখ্যাটা আমাদের আছে। তাহলে আমরা যদি 1 বসাই তাহলে আমাদের মান আসবে 21, অর্থাৎ 125টা অনেক বড়। তাহলে আমরা 2 এর পাশে এবার অন্য কোনো সংখ্যা বসাই দেখি। 1 বসালাম, 2 বসাই, তাহলে দেখো 2 এর পাশে যদি আমরা 2 বসাই তাহলে আবার 2 দ্বারা গুণ করা লাগবে। 2 দ্বারা গুণ করলে 44, কিন্তু আমাদের মান আসে কত? 125, অনেক বড়। তাহলে আমরা 2 এর পাশে অন্য সংখ্যা বসাই যায় কিনা দেখো। এই যে 2 এর পাশে যদি আমি আবার 3 বসাই, 3 দ্বারা গুণ করবো, 3 দ্বারা গুণ করলে আমাদের 3 3 9, তাহলে 3 2 কত? 6, 69। তা আমার আছে 125। আমি আরেকবার নিয়ে অন্য সংখ্যা নিয়ে দেবো। এভাবে করে করে যদি আমরা এই যে 2 এর পাশে যদি 5 বসাই এবং 5 দ্বারা যদি গুণ করি কত হয় দেখো। 5 দ্বারা গুণ করলে হয় যে কত? 5 5 25, হাতে 2, 5 2 10, এই যে 125। তাহলে এই 2 এর পাশে যদি আমি কত নেই? 5 নেই, এবং 5 দ্বারা যদি আবার গুণ করি তাহলে আমার মান আসে কত? 125। তাহলে বরাবরই আমাদের ভাগ যাচ্ছে কত? তাহলে একটু খেয়াল করো, আমি এই ভাগ নিয়মটা আবার বোঝাচ্ছি। দেখো আমাদের এই যে ভাগফলটা আমরা পাবো, সেই ভাগফলের ডাবল এই পাশে নিয়ে আসার পর তার পাশে কোন একটা সংখ্যা বসাবো এবং সেই সংখ্যা দ্বারা আবার গুণ করে দেখবো। যে 1 2 3 এভাবে বিভিন্ন মান বসিয়ে আবার সেই সংখ্যা দ্বারা গুণ করার পর কত আমি সর্বোচ্চ লেভেলের কতবার গুণ করলে কত সংখ্যাটা বসালেই নিতে পারতেছি সেটা আমরা দেখব। যেমন আমরা দেখলাম 2 এর পাশে যদি আমরা 5 নিই, বরাবরই 125 মিলে যাচ্ছে 5 দ্বারা গুণ করার পর। তাহলে এক কথায় বলতে গেলে এই 125কে 25 দিয়ে 5 বার ভাগ যাবে। তাহলে 25কে দিয়ে 125কে কয়বার ভাগ যাবে? 5 বার। আর সেই 5 সংখ্যাটা আমরা এই পাশে বসিয়ে পেয়েছিলাম এবং সেই 5 সংখ্যাটা আবার ফাইনালি আমাদের এখানে বসিয়ে দিতে হবে। তাহলে এখানে আর কোনো অঙ্ক নেই। দেখো এখন আমাদের বর্গমূল কোনটা হবে? এই যেই এটা হচ্ছে আমাদের মেইন ভাগফল আর কি, এই মেইন ভাগফলটা আমাদের কি? বর্গমূল। তাহলে তোমরা ক্যালকুলেটর সাহায্যে চাইলে একটু করে দেখতে পারো। দেখো 15 এর বর্গ কত? 15 বর্গ হচ্ছে 225। তার মানে 225 এর বর্গমূল কত হবে? 15। অথবা তোমরা চাইলে পাবো কত? 225 এর বর্গমূল কত? 15। তাহলে আমাদের 225 এর বর্গমূল চলে আসছে কত? 15। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 225 এর বর্গমূল 15। এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাই। পরের অঙ্কটাতে দিয়ে আছে আমাদের 961। তো আমরা পরের অঙ্কে দেখি কিভাবে করা যায়। 961। তাহলে আমাদের প্রথম কাজ কি মনে আছে তো সবার? না, প্রথম কাজ হচ্ছে আমাদের 961 এই সংখ্যাটিকে জোড়া জোড়া মিলাতে হবে। তাহলে আমি দেখো এক জোড়া, এই এক জোড়া মিলালাম, 0 দিয়ে এক জোড়া মিলালাম। তারপর হচ্ছে আমাদের ভাগের চিহ্নটা দিলাম, এখানে একটা লাইন খালি রাখবো, এইরকম করে চিহ্নটা দিলাম। তারপর আমাদের দেখতে হবে এই যে প্রথম যে জোড়া সংখ্যাটা আমরা পেলাম, সেই জোড়া সংখ্যাটিকে আমাদের একটা, ওই সংখ্যাটা যদি বর্গ সংখ্যা হয় তাহলে তো ভালোই, আর না হয় তার পূর্ববর্তী বর্গ সংখ্যা দিয়ে আমাদের কি করতে হবে? ভাগ দিতে হবে। তাহলে দেখো তো 0 9, এটা একটা বর্গ সংখ্যা না? অর্থাৎ আমরা জানি 3কে বর্গ করলে কিন্তু কি পাওয়া যায়? 9 পাওয়া যায়। অর্থাৎ এই পাশে যদি আমরা এবার 3 বসাই, 3 এর বর্গ হচ্ছে 9, এই যে 9। তাহলে বরাবর আমাদের 3 দিয়ে সংখ্যাটি ভাগ যাচ্ছে। তাহলে আবার একটু খেয়াল করো, প্রথম 1 নাম্বার যে কাজটা হবে আমাদের জোড়ায় জোড়ায় কি করা? ভাগ করা। 2 নাম্বার যে কাজটি হবে, প্রথম যে জোড়াটা আমরা পাবো সেই জোড়াটাকে সরাসরি কোন একটা সংখ্যার বর্গ সংখ্যা দিয়ে ভাগ করা। হয় সেই সংখ্যাটি হতে পারে, না হয় তার পূর্ববর্তী সংখ্যাটি হতে পারবে। ঠিক আছে? তাহলে আমরা 0 9, এটা হচ্ছে 3 এর বর্গ, তাহলে 3 এর বর্গ হচ্ছে 0 9। অর্থাৎ এখানে যে সংখ্যাটি বসাবো সেই সংখ্যার বর্গ সংখ্যা দিয়ে এটাকে ভাগ দিতে হবে। তাহলে 3 এর বর্গ সংখ্যা হচ্ছে 9। এবার আমরা যদি দেখি 9 থেকে 9 বাদ দিলে তার কিছু থাকে না, আর বাকি থাকে তোমার কত? 61। এবার আমাদের যে পরবর্তী যে ধাপটি, সেই ধাপটি হচ্ছে আমাদের এরকম এক জোড়ার কাছে আমরা পরবর্তী জোড়াটা নামালাম, এই যে 61। দেন আমরা হচ্ছে পরবর্তীতে যে এই 61কে কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করবো, সেই সংখ্যা আমরা কোথায় পাবো? যে ভাগফলটা আমরা পড়লাম, এই যে প্রথম স্টেপ করে যে ভাগফলটা আমরা পেলাম 9, সে 9 এর দ্বিগুণ আমরা এই পাশে নিয়ে আসতাম। তাহলে 9 এর দ্বিগুণ কত? 3 এর দ্বিগুণ হচ্ছে কত? 6। তাহলে 3 এর দ্বিগুণ 6 নিয়ে আসার পর আমরা যেটা করবো, 6 এর পাশে এই যে দেখো 6 এর পাশে আমরা বিভিন্ন মান বসিয়ে দেখবো। যেমন 6 এর পাশে আমরা 1 বসাবো, আবার 1 দ্বারা গুণ করবো। তাহলে 6 এর পাশে 1 বসালাম, 1 দ্বারা গুণ করলাম, মান আসবে 61, যেটা আমরা প্রথমবার ট্রায়াল করেই পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে 6 এর পাশে যদি আমরা 1 বসাই, আবার সে 1 দ্বারা গুণ করে যদি আমাদের মানটা মিলে যায়, তার মানে এই একটা হচ্ছে আমাদের ভাগফল। তাহলে 1 দ্বারা গুণ করার পর আমাদের যদি বরাবর 61 মিলে গেছে, এই একটা ভাগফল না, এই একটা আমাদের মেইন ভাগফলে কিন্তু কি করতে হবে? বসা দিতে হবে। তাহলে সুতরাং 961 এর বর্গমূল কত? 31। তো তোমরা যারা একটু কম বুঝতেছো, ধৈর্য সহকারে ভিডিওগুলো আশা করি দেখলে তোমরা আসলে বুঝে যাবা। 961 এর বর্গমূল কত? এর বর্গমূল হবে 31। এবার 3 নাম্বার যে প্রশ্নটি আমাদের আছে, 3 নাম্বার প্রশ্নটি ছিল আমাদের
3969 এই সংখ্যাটি কিভাবে বর্গমূল করতে হবে ভাগের সাহায্যে এটা আমরা দেখব। তাহলে দেখো এটাকে আমরা একটু জোড়া জোড়া আকারে আগে প্রথমত কি করি, জোড়া জোড়া মিলাই, এই এক জোড়া, এই এক জোড়া। তো আমরা যদি দেখি প্রথম জোড়াটির মধ্যে কাজ করি, এই যে দেখো প্রথম জোড়া হচ্ছে আমাদের 39। তো আমাদের শর্ত ছিল যে এই 39 কোন একটা সংখ্যার বর্গ সংখ্যা দিয়ে আমাদের ভাগ করতে হবে, হয় এই সংখ্যাটি ভাগ করতে হবে, না হয় এর পূর্ববর্তী সংখ্যাটি। তো 39 কিন্তু কোন একটা সংখ্যার বর্গ সংখ্যা নয়। তো 39 যেহেতু নয়, 39-এর পূর্ববর্তী কোন সংখ্যাটি বর্গ সংখ্যা আমাদের দেখতে হবে। যেমন আমরা জানি 36, এই যে দেখো 36 কিন্তু 6-এর বর্গ সংখ্যা না, যেটা 39-এর খুব কাছাকাছি। তাহলে আমরা এই বরাবর কি নিতে পারি, 6 নিতে পারি। তাহলে 6 নিলে 6-এর বর্গ হচ্ছে কত, এই যে 36। তাহলে প্রথম শর্তটা আমি কিভাবে নিয়েছি দেখো, প্রথম ভাগফলটা আমি কোন একটা সংখ্যার বর্গ সংখ্যা দিয়ে ভাগ করছি, খেয়াল রাখতে হবে। তাহলে দেখো 39 থেকে 36 ভাগ দিলে আমাদের কত থাকবে, এবার 9 থেকে 6 বাদ দিলে এই যে 3 থাকবে। এই নিয়মটা তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো, অর্থাৎ এই জায়গায় তোমরা বিভিন্ন সংখ্যা বসিয়ে বসিয়ে দেখবার কি। যেমন আমি যদি এই জায়গায় প্রথমত 1 নিতাম, 1-এর বর্গ হচ্ছে 1, 39 অনেক বড় সংখ্যা, তাহলে 2-এর বর্গ হচ্ছে 4, তাও যাবে। 3-এর বর্গ হচ্ছে 9, তাহলে 39 অনেক বড় সংখ্যা, পরবর্তী ট্রাই করলে 4-এর বর্গ, 5-এর বর্গ, 5-এর বর্গ হচ্ছে 25, 6-এর বর্গ 36, দেখো 7-এর বর্গ, 6-এর বর্গ 36 পর্যন্ত আমি নিতে পারতেছি, কিন্তু 6-এর পরবর্তী সংখ্যা কত, 7 না, 7-এর বর্গ হচ্ছে কত, 49, তাহলে এটা আমি নিতে পারতেছি না। সেজন্য সরাসরি এমনভাবে তোমরা চিন্তা করবা ওই সংখ্যা বা ওই সংখ্যার পূর্ববর্তী কোনো একটা সংখ্যার বর্গ সংখ্যার বর্গমূল। তাহলে আমরা 6 নিলে বরাবরই সংখ্যাটা যাচ্ছে। ওকে, এবার আমরা দ্বিতীয় যে স্টেপটি সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় আরেক জোড়া নামাতে হবে আমাদের, এই যে 69 এই জোড়াটা আমাদের নামালাম, ঠিক আছে। এবার আমাদের পরবর্তী কাজটা ছিল যেরকম এই জায়গায় যে সংখ্যাটা পাবো সেই সংখ্যার ডাবল এই জায়গায় আনবো। তাহলে 6-এর ডাবল কত, 6-এর ডাবল হচ্ছে আমাদের 12। এবার 12 যে সংখ্যাটা আমরা পেলাম, এই 12 সংখ্যাটার পাশে আমরা 1 বসাবো, 2 বসাবো, ভাবে দেখবো আর কি। যেমন 12 সংখ্যার পাশে যদি আমরা 1 বসাই তাহলে মান আসে আমাদের কত, 121। এখন 12 সংখ্যার পাশে যদি আমরা 2 বসাই তাহলে 2 দ্বারা গুণ করলে আমাদের মান আসে কত, 4, 4, 2, 244। তাহলে এটা আমাদের 369 অনেক বড় সংখ্যা আছে। এবার আমরা দেখবো যে 12 সংখ্যার পাশে যদি আমরা 3 বসাই এবং 3 দ্বারা যদি গুণ করি কত হয় দেখো, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 একে 3, 300 কত, 69। তাহলে বরাবরই মিলে যাচ্ছে না। এই যে 12-এর পরবর্তী 12-এর সাথে যদি আমরা 3 বসাই তাহলে এই যে 6-এর ডাবল 12 নেওয়ার পর আমরা তার পাশে যদি 3 বসাই এবং এই সংখ্যাটা যদি 3 দ্বারা গুণ করি তাহলে 369 বরাবরই আমরা ভাগ দিতে পারতেছি। তাহলে 3 বসানোর পরই ভাগ দিতে পারতেছি, সেজন্য 3 সংখ্যাটা আমাদের মেইন ভাগে বসাই দিতে হবে। তাহলে এবার বলো তো 3969 বর্গমূল কত, এই যে 63। সুতরাং 3969 3969 এর বর্গমূল 63। আমরা এই 2-এর লাস্ট ওয়ান যে অঙ্কটা আমাদের আছে ঘ নাম্বার, এই ঘ নাম্বার অঙ্কটা এখন দেখবো কিভাবে সমাধান করতে হয়। তাহলে দেখো ঘ নাম্বারে আমাদের আছে 10404, এই সংখ্যাটার বর্গমূল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এটা একটু খেয়াল করো, এটা করলে আশা করি তোমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে কিভাবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয়। আমি এই পর্বটি শেষ হলে তোমাদের কঠিন কিছু ভাগের সাহায্যে বর্গমূল দেখাবো। তো তোমরা কোন ধরনের ভাগের সাহায্যে বর্গমূল আসলে দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। তো আমি এটা একটু করাচ্ছি লাস্ট ওয়ান 2-এর। তাহলে দেখো প্রথম আমাদের যে শর্তটা ছিল এটাকে আমাদের প্রথমত কি করতে হবে, জোড়ায় জোড়া মেলাতে হবে। তাহলে দেখো এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া। তাহলে আমরা প্রথমে এই দুটা দিয়ে একটা জোড়া মিলালাম, তারপর এই দুটো দিয়ে একটা জোড়া, এই একটা আর সিঙ্গেল, তার সামনে একটা শূন্য দিয়ে একটা জোড়া মিলালাম। তাহলে এটা একটু সুন্দর হয় না, আবার লিখি 1 0 4 0 4, এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া, এটাও তেমন একটা আছে, যা হোক। তাহলে দেখো আমরা এই এক জোড়া পেলাম, প্রথমত এই এক জোড়া পেলাম, এই এক জোড়া পেলাম। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই প্রথম এক জোড়াটার মধ্যে কি দেওয়া, ভাগ দেওয়া। তাহলে দেখো আমরা 1, তাহলে আমরা জানি যে 1 কিন্তু বর্গ করলে কি হয়, বরাবর 1 হয়। তাহলে 1-এর বর্গ হচ্ছে 1, তাহলে বরাবর মিলে গেছে 1। তাহলে 1 থেকে 1 বাদ দিলে আর কিছু থাকে না। এরপরের জোড়াটা আমাদের নামাতে হবে 0 4, এই যে 0 4 অর্থাৎ 4 আর কি, এই জোড়াটা নামালাম। এরপর শর্ত ছিল যে আমাদের ভাগের এখানে যে ভাগফলটা আমরা পাবো তার ডাবলের দিকে নিয়ে আসতে হবে। তাহলে 1-এর ডাবল কত, এই যে 2 নিয়ে আসলাম। এরপর আমাদের যে শর্তটা সেটা হচ্ছে 2-এর পাশে আমরা কমপক্ষে 1 থেকে শুরু করব। এই যে 1 বসালে আমাদের মান হয় যে কত দেখো 21, তাহলে আমাদের মান আছে মাত্র 4। আমি যদি 2-এর পাশে ন্যূনতম 1ও বসাই তাহলে আমাদের মান কত চলে আসছে 21, তাহলে হচ্ছে না। তখন আমাদের কি করতে হবে দেখো, 2-এর পাশে আমরা 1 না বসে 0 বসাবো।
তো দেখো 2 এর পাশে শূন্য বসালে শূন্য দিয়ে গুণ করে যে সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে শূন্য বসালে কত হয় 0 2 0 0। তাহলে শূন্য দিয়ে যেহেতু এটা 0 4 হচ্ছে 0 সে বড়, তাহলে অবশ্যই ভাগ যাচ্ছে। যদি কোনো কারণে ন্যূনতম সংখ্যা এখন না যায় তাহলে আমরা সরাসরি শূন্য বসা দিতে পারি, না হয় এভাবে শূন্য বসিয়েও আমরা আসলে ভাগ দিতে পারি। তাহলে দেখো এই পাশে যদি আমরা শূন্য বসাই এবং ভাগফলও আমাদের শূন্য আসবে, এখানেও কত আসবে 0। তাহলে দেখো 4 থেকে 0 বাদ দিলে আমাদের 4 হয়। এবার আমাদের আরেক জোড়া নামাতে হবে 0 4। তাহলে আমরা প্রথমবার ভাগ জানি সেটার জন্য 0 দিয়ে ভাগ দিয়েছিলাম, রাইট? 0 দিয়ে ভাগ দিলে 0 দিয়ে গুণ করলে যে 0 দিয়ে গুণ করার পর আমরা 0 পেয়েছিলাম, সেজন্য 0 বাদ দিয়ে 4 পেলাম আর বাকি জোড়া একটা নামালাম। এবার তৃতীয় স্টেপ যেটা আমাদের সেটা হচ্ছে কত, এই যেখানে আমরা কত পেলাম এখন 10 পেলাম, অর্থাৎ 0 দিয়ে ভাগ দেওয়ার পর 0টা মেইন ভাগ ফলে আমরা বসা দেওয়ার পর 10 পেলাম। এবার 10-এর ডাবল কত বলতো? 10-এর ডাবল হচ্ছে আমাদের 20, ঠিক আছে? তাহলে এই 20কে আমরা আবার কি করব, এই যে 20-এর পাশে আমরা ন্যূনতম 1 বসাবো। তাহলে 1 বসাল কত হয় 200 এককে 201, কিন্তু আমাদের আছে 404, তাহলে আরো একটু যাবে, সেজন্য আমরা 20-এর পাশে হচ্ছে তোমার 1 বসাইছিলাম, এবার 2 বসাবো। তাহলে 2 দ্বারা গুণ করলে কত হয় দেখো, 2 দুগুণে 4, 2 0 0, 2 দুগুণে 4, তাহলে 2 দুগুণে 4, তাহলে 404। অর্থাৎ আমি আবার দেখাচ্ছি, দেখো 20 আছে আমাদের পাশে, আমাদের তার পাশে যদি আমরা 4 কত বসাই 2 বসাই, তাহলে 2 বসানোর পর যদি 2 দ্বারা গুণ করি, দেখো 2 দ্বিগুণে 4, 2 0 0, 2 দ্বিগুণে 4, তাহলে আমাদের 2 বসালে বরাবর বিলিট হচ্ছে না মানটা। তাহলে আমরা এই বরাবর যদি 2 বসাই এবং পুরোটার সংখ্যাটাকে যদি 2 দ্বারা গুণ করি 404 আসতেছে আমাদের। তাহলে আর কিছু থাকে না। এখন সর্বশেষ যে অঙ্কটি বসিয়ে আমরা ভাগ করছি সেই অঙ্কটা কিন্তু আমাদের মেইন ভাগফলে বসিয়ে দিতে হবে। তাহলে এভাবেই আমরা পেয়ে গেলাম। সুতরাং 100404 এর বর্গমূল, এর বর্গমূল হবে কত? এর বর্গমূল হবে 102। এখন আমাদের 3 নাম্বার প্রশ্নের সমাধান। তো 3 নাম্বার প্রশ্নের কি লেখা আছে দেখো, বলা হচ্ছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো আমাদের 4টা অঙ্ক দেওয়া আছে ক্ষেত্রে 147, 384, 1470, 23805। বলা যে এই সংখ্যাগুলোর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা কি করলে গুণ করলে এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ আমাদের যে সংখ্যাগুলো দিয়েছে এগুলো আসলে কি নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। আর এগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বানাতে হলে আমাদের কোনো না কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করা লাগবে, আর সেই সংখ্যাটা আমাদের আসলে কত। তা আমরা এই ধরনের প্রশ্ন আসলে মনে রাখবা যে সবসময় গুণ কত দ্বারা গুণ করলে, কোন সংখ্যা দ্বারা গুণ করলে, বা কোন সংখ্যা দ্বারা ভাগ করলে, কোন সংখ্যা দ্বারা কি করলে ভাগ করলে এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সব সময় এদের মৌলিক গুণ নিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব, এবং সেই বর্গমূল নির্ণয় করতে গিয়ে আমরা আসলে দেখব যে কোন সংখ্যা দ্বারা গুণ করলে বা ভাগ করলে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যেমন আমি তোমাদের 1 নাম্বার প্রবলেমটি একটু দেখাই আগে। যেমন 1 নাম্বার প্রবলেম আমাদের বলা যাচ্ছে কি যে 147, তাহলে ক নাম্বার দেওয়া আছে 147। 147 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, আমরা কিভাবে দেখব? তো আমাদের প্রথম শর্ত হচ্ছে এরকম, 147কে আমরা কি করব, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তাহলে করি, 147কে যদি আমরা 3 দ্বারা ভাগ দেই, 3 দ্বারা ভাগ দিলে হচ্ছে 49, যেহেতু এটার যোগফল 3 দ্বারা ভাগ যাবে, সুতরাং 3 দ্বারা ভাগ দিলে 49 হচ্ছে এখানে। আর এটা 7 দ্বারা ভাগ দিলে 7 7 49, এই যে। তো আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে যখন কি করতাম, বর্গমূল বের করতাম, তখন এরকম করতাম না, 147 3 গুণন 7 গুণন 7। তখন আমরা বলতাম যে এই যে মৌলিক গুণনীয়কের সাহায্যে করার সময় যে সংখ্যাগুলো আমরা গুণফল আকারে পাবো তার প্রত্যেকটা জোড়া হতে একটা একটা নিয়ে আমরা বর্গমূল সংখ্যাটি বের করব। তাহলে দেখো তো এখানে বর্গ সংখ্যা আমরা বর্গমূল করতে গিয়ে দেখতেছি কি, দেখো তো 7 এবং 7 জোড়া বরাবর মিলে গেছে, কিন্তু 3টা সিঙ্গেল রয়ে গেছে। যদি 3টা যদি কোনো কারণে এখানে ডাবল হতো, এরকম যদি 3 এবং 3 এরকম এক জোড়া থাকতো, এবং 7 এবং 7 গুণ আকারে এরকম এক জোড়া থাকলে আমরা বলতাম যে এই 3 থেকে একটা সংখ্যা নিলাম 3, 7 এই জোড়া 7 জোড়া থেকে, অর্থাৎ 7 এবং 7 থেকে একটা নিলাম 7, তাহলে 3 এবং 7 গুণ করলে কত হয়, 3 7 21। তখন এটাকে আমরা কি বলতে পারতাম, বর্গ সংখ্যা বর্গমূল বলতে পারতাম। বাট এখানে 7 জোড়া থেকে তুমি একটা নিতে পারলেও 3 কিন্তু এখনো জোড়া না, সিঙ্গেল। তাহলে এই 3 সংখ্যাটা যদি কোনো কারণে ডাবল হতো তাহলে আমাদের এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। তাহলে আমরা এভাবে বলবো 147কে, এই যে দেখো 147 এর বর্গমূল নির্ণয় করতে গিয়ে দেখা যায় বর্গমূল
নির্ণয় করতে গিয়ে দেখা যায়, নির্ণয় করতে গিয়ে, এটা তোমাদের মতো তোমরা সাজিয়ে লিখলে হবে, করতে গিয়ে দেখা যায় যে 3 সংখ্যাটি জোড়া অবস্থায় নেই। 3 সংখ্যাটি জোড়া অবস্থায় নেই, তাহলে এই 3 সংখ্যাটাকে জোড়া বানাতে পারলেই তো আমাদের মেইন সংখ্যাটা কি হয়ে যাবে, বর্গ সংখ্যা হয়ে যাবে। তো আমাদের বলেছিল যে কি পূর্ণবর্গ সংখ্যা কখন হবে, পূর্ণবর্গ সংখ্যা কখন হবে। তো আমরা বলবো যে সুতরাং 147 কে 3 দ্বারা গুণ করলে, গুণফল পূর্ণবর্গ হবে। জাস্ট এতটুকু বলে দিও। অর্থাৎ আমরা এরকম কত দ্বারা গুণ করলে বা কত দ্বারা ভাগ করলে এরকম প্রশ্ন আসলেই জাস্ট মৌলিক গুণকের সাহায্যে বর্গমূল করব, এবং সেই বর্গমূল করতে গিয়ে দেখবো যে কোন একটা সংখ্যা যদি সিঙ্গেল থাকে, এবং এখানে একটা না অনেকগুলো সংখ্যা সিঙ্গেল থাকতে পারতো। যদি এখানে 2 থাকতো তাহলে আমরা 3 এবং 2 এর গুণফল নিতাম। যদি এখানে 5 থাকতো 3 এবং 5 এর গুণফল নিতাম। অর্থাৎ যে সংখ্যাগুলো সিঙ্গেল থাকবে সেই সংখ্যাগুলোর গুণফল দ্বারা গুণ করলে এটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে বলবো যে 147কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করতে গিয়ে দেখা যায় যে 3 সংখ্যা জোড়া অবস্থায় নেই। সুতরাং 147কে 3 দ্বারা গুণ করলে গুণফল এটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তোমরা চাইলে এটা একটু ক্যালকুলেটর সাহায্যে করে দেখতে পারো। এই যে দেখো আমাদের কাছে 147 ছিল, তাহলে 147কে আমরা যদি কি করি, যে 147 গুণন 3 দিলে যে সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটা হচ্ছে আমাদের এরকম 441। এখন দেখো তো 441 সংখ্যাটা আসলে কি হয়, এই যে বর্গমূল 441 সমান কত, 21। তাহলে দেখো তো 441কে বর্গমূল করলে বরাবর 21 পাচ্ছি না। তার মানে এই 147কে 3 দ্বারা গুণ করলে যে সংখ্যাটা আমরা পাবো 441, এটা একটা কি সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তাহলে এরকম যদি প্রশ্ন করা হতো, হ্যাঁ তোমাদের পাশাপাশি একটু বলে রাখি, যদি প্রশ্ন করা হতো কত দ্বারা ভাগ করলে, তখন আমরা বলতাম যে হ্যাঁ এই 147কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ আমরা 3 দ্বারা ভাগ করলে 3টা রিমুভ হয়ে যাবে না, তখন বাকি থাকবে 1 জোড়া, তখন এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। এবার দ্বিতীয় প্রশ্ন আমাদের আছে 384 এর কি করো, 384 সাথে কত গুণ করলে এটা পূর্ণবর্গ হবে সেটা বের করো। তাহলে 384 ক নাম্বারে আমরা দেখি, ক নাম্বার 384। তাহলে আমাদের প্রথম শর্ত হচ্ছে এটাকে কি করা লাগবে, মৌলিক গুণকের সাহায্যে বর্গমূল করা লাগবে। তাহলে 384 এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আসবে আমাদের কত, 1 9 2 192। এটাকে 2 দ্বারা ভাগ করলে 9 দুগুণে 18, তাহলে 9 আর 1 12, 6 দুগুণে 12 96। এটাকে যদি 2 দ্বারা ভাগ করি 4 8 48, আবার 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 24, 2 দ্বারা ভাগ করলে হবে যে 12, 2 দ্বারা ভাগ করলে হবে যে কত 6, এই যে 2 দ্বারা ভাগ করলে 3। তাহলে চিন্তা করো তো এই 2 মিলে এক জোড়া, এই 2 মিলে এক জোড়া, আর এই 2 মিলে এক জোড়া, এই 2 সিঙ্গেল আর এই 3 সিঙ্গেল। তাহলে আমরা সুতরাং লিখতে পারি, দেখো 384 ইকুয়ালস টু কত, 2 গুণন 2, 1 2 3 4 5 6 7, 3 4 5 6 7, আর একটা হচ্ছে 3 সিঙ্গেল 3। তাহলে দেখো তো এগুলোকে যদি আমরা জোড়া আকারে করি, এই যে এই দুটা দ্বি মিলে একটা জোড়া, এই একটা জোড়া, এই একটা জোড়া, এই যে 2 এবং 3 এগুলো সিঙ্গেল রয়ে গেছে। তাহলে এগুলোর কারণেই মূলত এটা কি হয় নাই, 384 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয় নাই। তাহলে আমরা লিখবো যে, আমি কথাটা লিখতেছি না, তোমরা নিজেরা লিখবা যে 384কে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল করতে গিয়ে দেখা যায় 2 এবং 3 সংখ্যাটি কি আছে, বিজোড় অবস্থায় আছে, অর্থাৎ জোড়া অবস্থায় নেই। সুতরাং 384 সাথে 384কে, এই যে 2 এবং 3 এর গুণফল কত, 6 না, তাহলে লিখবো 384কে 6 দ্বারা গুণ করলে, 6 দ্বারা গুণ করলে গুণফল কি হবে, গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। যেহেতু আমাদের 2 এবং 3 দুটাই সিঙ্গেল, তাহলে এই দুটার গুণফলে কি করতে হবে, আমাদের
গুণফল দ্বারা এটাকে গুণ করতে হবে, ঠিক আছে। যদি একটা থাকতো বলতাম যে আমরা 2 দ্বারা গুণ করতে হবে, বা 3 থাকলে শুধু 3 দ্বারা গুণ করলেও পূর্ণবর্গ হয়ে যেত। যদি প্রশ্ন করা হতো 384কে কত দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন আমরা সেম আনসার দিব, বলবো যে 3 এবং 2 গুণফল হচ্ছে তোমার 6, বলবো যে 384কে 6 দ্বারা ভাগ করলে এটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো আমরা একটু ক্যালকুলেটরের সাহায্যে ট্রাই করে দেখি। আমাদের মান আসছিল কত, 384, এই যে 384, এটা যদি আমরা 6 দ্বারা গুণ করি আমাদের মানটা বের হবে যে কত, যে 384কে আমরা যদি 6 দ্বারা গুণ করি মান বের হবে 2304। এই 2304কে যদি আমরা বর্গমূল করি, বর্গমূল আনসার, তাহলে মান হচ্ছে তোমার 48। অর্থাৎ 48কে বর্গ করলে মূলত এই সংখ্যাটা পাওয়া যাচ্ছে। কখন, যদি আমরা 384 কি করি, 6 দ্বারা গুণ করি। কিন্তু 384 আপাতত কি নাই, পূর্ণবর্গ সংখ্যা নাই। কারণ কি, এই যে এই দুটা কি আছে, সিঙ্গেল আকার আছে। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন, এটা হচ্ছে আমাদের গ নাম্বার। তাহলে 1470, এটাকে একটা কি করতে হবে, পূর্ণবর্গ সংখ্যা কিনা যাচাই করতে হবে। 1470, তাহলে দেখো গ নাম্বার আছে 1470। এই সংখ্যাটা আমরা প্রথমত মৌলিক গুণের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তাহলে আমরা শুরু করি। 1470, এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে 7, 3, দেন কত, 5, 735। যেহেতু শেষে 5, তাহলে আমরা আবার 5 দ্বারা যদি ভাগ করি, তাহলে মান আসবে আমাদের 147, ঠিক আছে। একটু আগে কিন্তু আমরা 147 নিয়ে কাজ করছিলাম, মনে আছে? তাহলে এই 147 আবার আমাদের চলে আসছে। তাহলে আমরা সেম কাজটা এখানে করবো আর কি। এখন 147কে যদি আমরা কত দিয়ে ভাগ করি, যেহেতু 2 দিয়ে আর যাবে না, 1 এবং 4 যোগ করলে 5, 5 এবং 7 যোগ করলে কত হয়, 5, 7, 12, তাহলে 3 দিয়ে যাবে। 3 দিয়ে ভাগ করলে আমাদের মান আসবে যে 49। যে 3 দিয়ে ভাগ করলে আমাদের মান আসবে যে কত, 49। এটাকে 7 দিয়ে ভাগ করলে আমাদের মান আসবে কত, 7, 7, 49। তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা লিখতে পারি 1470 সমান 2 গুণন 5 গুণন 3 গুণন 7। তাহলে এখান থেকে আমরা দেখো এই যে 7 বরাবর যদি লিখি, এই 7 নিয়ে একটা জোড়া মিলাতে পারলেও, এই যে 2, 5, 3, তিনটা মান আমাদের কি আছে, জোড়া জোড়া অবস্থায় নেই। তা আমরা, আচ্ছা এখানে তোমরা কথাটা কিভাবে সাজাবে দেখো, লিখবা যে 1470কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গিয়ে দেখা যায় 2, 5, 3 জোড়া অবস্থা নেই। সুতরাং 1470 কি নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। এই কথাটা আমি তোমাদের লিখে দিচ্ছি, দেখো। তো তোমরা এই লেখাটা একটু দেখো কি লিখছি আমি। দেখো ক্ষেত্রে তোমরা লেখাটা এভাবে লিখতে পারো, 1470কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গিয়ে দেখা যায় যে 2, 5, 3 সংখ্যা তিনটি জোড়া অবস্থায় নেই, তাই 1470 পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন 1470কে 2 গুণন 5 গুণন 3 বা 30 দ্বারা গুণ করলে এটা একটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে পরবর্তী অঙ্কটা আমি একটু দ্রুত তোমাদের করে দিচ্ছি। 23805, 23805। তাহলে দেখো 23805কে যদি আমরা কি করি, 3 দ্বারা ভাগ করি, আমাদের মান বের হবে কত, 7935। দেন এটাকে যদি আমরা আবার 3 দ্বারা ভাগ করি, আমি একটু ক্যালকুলেটরের সাহায্যে দ্রুত করি, ভাগ 3, তাহলে কত, এটা 3 দ্বারা ভাগ করলে 2, 6, 4, 5, এটাকে আবার 3 দ্বারা যায় কিনা দেখি, ভাগ 3 যাচ্ছে না, তাহলে আমরা এটাকে কি দিয়ে দেবো, 5 দ্বারা দেবো। শেষে যেহেতু 5 আছে আমাদের, তাহলে মান হবে যে আমাদের 529। তাহলে এটাকে যদি 5 দ্বারা দিই, এই মানটা হবে যে 529। এবার 529কে আমরা শুরুতে একটা অঙ্ক করছিলাম, মনে আছে কিনা সবার, 529কে সরাসরি বিভিন্ন সংখ্যা দিয়ে ট্রাই করতে করতে আমরা 23 দিয়ে করলে বরাবরই 23 সংখ্যা মিলে যেত। তাহলে দেখো এবার আমরা লিখব 2, 3, 8, 0, 5 সমান কত, 3 গুণন 3 গুণন 5 গুণন 23 গুণন 23। এই সিরিয়ালে এই মানগুলো আমি লিখলাম। তাহলে এই মানগুলো সমান আমি কি পেলাম, এই যে 3, 3, 5, 23, 23। তাহলে 23 এটা একটা জোড়া, 3 এটাও একটা জোড়া, তাহলে বাকি আছে আর কি 5 হচ্ছে বিজোড় অবস্থা আছে। সুতরাং আমরা বলতে পারি, তো ব্যাখ্যাটা এভাবে লিখবা তোমরা, লিখবা যে 23805কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গিয়ে দেখা যাচ্ছে 5 সংখ্যাটি বিজোড় অবস্থায় আছে, তাই 23805 বর্গমূল নয়। আর 23805কে কি করলে, 23805কে 5 দ্বারা গুণ করলে
তবে এটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। 5 দ্বারা গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। এই